নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র যে আয়ুর্বেদ আপনাকে আভ্যন্তরীণভাবে সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই আমাদের বোঝানোর চেষ্টা করছেন কিংবা আমাদের বোঝাচ্ছেন আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। আর এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের জন্যই একটা হেলদি লাইফস্টাইল কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের লাইফটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। আমরা কখন অসুস্থ হয়ে পড়বো কিংবা আমরা কখন মৃত্যুর কোলে ধরে পড়বো আমরা কিন্তু কেউ জানি না। তাই যদি নিজেকে সুস্থ রাখতে চান, নিজের পরিবারের লোকজনকে সুস্থ রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের সঙ্গে। আমাদের আজকের আলোচনাতে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত, যে মানুষটি যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছে তখনই ডাক্তারবাবু আমাদের বোঝানোর চেষ্টা করছেন কিভাবে আমরা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আর আজকেরও লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর এবং তোমার মেডিকেল অফিসার এস ভাদুড়ি। ডক্টর ভাদুড়িকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তেই ভীষণ আনপ্রেডিক্টেবল একটা লাইফের মধ্যে দিয়ে লিড করছি। আর এখন ইতিমধ্যেই একটা সিজন চেঞ্জের মধ্যে আমরা ঢুকে পড়েছি। তো এই কারণেই অনেকেই দেখবেন স্কিনের সমস্যাজনিত কারণে ভুগছেন, কিংবা অনেকেই, বেশিরভাগই লোক বলছেন যে অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে। মানে এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, অ্যালার্জিটা কি? অ্যালার্জি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে বডির ইমিউনিটি সিস্টেম, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটা যদি গন্ডগোল হয়, সে যদি ঠিকমতো ফাংশন না করতে পারে, তাহলে আমাদের শরীরের মধ্যে শরীরকে রক্ষা করতে গিয়ে অ্যালার্জির সৃষ্টি হয়। মানে শরীর চায় যে ডিফেন্স একটা মেকানিজম তৈরি করতে, যেটা থেকে আমাদের অ্যালার্জির সৃষ্টি হয়। দেখবেন একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক সময় দেখবেন আমরা কোথাও হট করে ধাক্কা খেয়ে গেলাম, দেখবেন জায়গাটা ফুলে উঠলো। কারণ কি? যাতে ওই যে ধাক্কা খাওয়ার এফেক্টটা বা ওখানে কোনো রকম কোনো প্রবলেম হলে, বা ধরুন মশার কামড় দিলে আমাদের দেখবেন ফুলে ওঠে। এটা কারণটা কি? ওটা বডির একটা মেকানিজম, যাতে মশার কামড়ের সাথে যদি কোনো রকম, যেহেতু ওটা বাইরে থেকে কিছু যাচ্ছে শরীরের ওপর, ওটা সারা শরীরে ছড়িয়ে না পড়তে পারে, ও গার্ড একটা ওয়াল তৈরি করে দেয় যাতে ওই জায়গাটার মধ্যে ওটা সীমাবদ্ধ থাকে। তেমনি এরকম কিন্তু আমরা অ্যালার্জি দেখতে পাই যে অনেক সময় আমাদের শরীরের স্কিনের মধ্যে হচ্ছে যে অ্যালার্জিগুলো, এগুলোর কারণ হচ্ছে কোনো একটা পরিস্থিতি আমাদের শরীরকে তার ইমিউনিটিটাকে চ্যালেঞ্জ করছে। আর শরীরের ইমিউনিটিকে চ্যালেঞ্জ যখনই করে, শরীর যখন ঠিকমতো কাজ করতে পারছে না, তখন এরকম কিন্তু এক একটা পরিস্থিতি, সিচুয়েশন হয়, যেটাকে আমরা অ্যালার্জি বলতে পারি। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুদীপ্ত রায় বলছি আমতা থেকে। বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? আর বয়স হচ্ছে 25+। আর সমস্যা হচ্ছে মানে আমার মানে লোয়ার পেটে মানে মাঝে মাঝে যন্ত্রণা হয়, আর মানে মানে পেটটা একটু মানে শক্ত থাকে এরকম মনে হচ্ছে। আচ্ছা, আপনি আমতা থেকে হাওড়ায় ফোন করছেন, তো দাসনগর, বেলুর, শিবপুরে কিন্তু ইতিমধ্যেই চেম্বার রয়েছে। তো শুনুন স্যার, বলছেন। দেখুন, আপনার পেটটা কখন মেইনলি ব্যথা করে? এটা মোটামুটি মানে রাত্রের দিকে একটু বেশি হয় ব্যথাটা। আচ্ছা, আর আপনার পায়খানা কি পরিষ্কার হয়? হ্যাঁ, পায়খানা মাঝে মাঝে ক্লিয়ার হয়। সব সময় ক্লিয়ার হয় না, তাই তো? হ্যাঁ। আর আপনার খাবারের ধরনগুলো বলুন কেমন? দুপুরে মানে তো ভাত খাই, আর সকালের দিকে মুড়ি খাই, আর রাত্রে মানে ভাত বা মুড়ি এরকম। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা, দেখুন আমাদের যে সাধারণভাবে কি হয়, যে কোনো মানুষ আজকালকার দিনে
খুব কর্মব্যস্ত, যে কোনো পুরুষ বা মহিলা, ছোটদের মধ্যেও দেখা গেছে যারা স্টুডেন্টস তাদেরকেও কিন্তু সারাদিন খুব ব্যস্ত থাকতে হয়। কি হয়, সকালের খাবারগুলো সবার কিন্তু ঠিকমতো হয় না। কেউ একদম সকালে মর্নিং ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেল, অনেকে ব্রেকফাস্ট করলো, লাঞ্চটা ঠিক মতো হলো না। এই ব্যাপারটা হতে হতে তখন যখন রাতে সবাই বাড়ি ফিরে আসে, তখন বাড়িতে যে বিভিন্ন ভালো খাবারগুলো তৈরি হয় যেগুলো আমরা পছন্দ করি খুব, সেগুলো নিয়ে খেতে বসি আমরা। সেগুলো নিয়ে খেতে গিয়ে দেখা যায় যে আমরা খাবারের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে ফেলছি, কিন্তু রাতে কিন্তু আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না। সারাদিন খাবারগুলো কি হয়, আমরা কাজ করছি, ব্যস্ততা, কিছু না কিছু মুভমেন্ট হয় শরীরে, কিন্তু রাতের বেলা একেবারেই হয় না। তখন কি হয়, আমাদের হজমের সমস্যা হয়। খেয়ে দিয়ে বেশি রাত্রে খায় আজকাল অনেকেই, খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ অনেক রাত হয়ে গেল, তারপরে ঘুম হলো। এই যে ব্যাপারগুলো, এতে কি হয়, আমাদের হজমটা ঠিক না হওয়ার কারণে আমাদের শরীর মধ্যে কিন্তু গ্যাসের সৃষ্টি হয়। যখনই গ্যাসের সৃষ্টি হবে শরীরের মধ্যে, তখনই কিন্তু দেখা যাবে যে আমাদের কিছু প্রবলেম আসবে, যেটা কি হবে, যে একটা ব্লটিং হবে, মানে পেটটা মনে হয় ফুলে রয়েছে, ফেপে রয়েছে, এটা হচ্ছে একটা। অনেক সময় দেখা যাবে অ্যাসিডিটি খুব বেড়ে গেছে। আবার অনেক সময় দেখা যাবে যে পটি ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশনের ধাত চলে আসছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের এই বিভিন্ন রোগের কারণ। এর থেকেও কিন্তু দেখা যায় যে আপনার যে প্রবলেমটা হচ্ছে, এখান থেকে জিইআরডি বলে একটা প্রবলেম চলে আসে, যে গ্যাস্ট্রিক এসোফিজিয়াল অ্যাসিড রিফ্লেক্স, মানে গ্যাস, মানে পেট থেকে, স্টমাকের থেকে অ্যাসিডটা এত বেড়ে যায় যে মুখ দিয়ে চলে আসতে চায়, গলা জ্বালা করে, বুক জ্বালা করে, এই ব্যাপারটা। অনেকের আবার আছে যে আইবিএস তৈরি হয়ে যায়, ইরিটেবল বাউল সিনড্রোম। দেখা যায় পেট পরিষ্কার হচ্ছে না। আয়ুর্বেদ মতে বলা হচ্ছে পেটে যদি আম জমে থাকে তাহলে সেখান থেকে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আর পেটের রোগও কিন্তু এই আমের জন্যই একটা কারণ, যেখানে আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম হয় কি, যে ঘন ঘন পায়খানা পাবে, কখনো কষা, কখনো পাতলা, কখনো নরম, এরকম। কিন্তু সুষ্ঠুভাবে পায়খানাটা একবারে যে আপনার পরিষ্কার হয়ে গেল সারাদিনের জন্য, তা হবে না। এখন করলেন, আপনি আবার কাজে বেরোচ্ছেন, তখন দেখবেন আবার পায়খানা পেয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু আমাদের গন্ডগোলগুলো হতে থাকে, আর একটার পর একটা নতুন রোগের কিন্তু সৃষ্টি করতে থাকে। আপনি একটা কাজ করবেন, খাওয়া দাওয়ার রাতের টাইমটা এগিয়ে আনবেন, হালকা খাবার রাতে খাবেন, দিনে ভারী খাবার খাবেন। এবং যদি এটাকে পার্মানেন্টলি, সিচুয়েশনটা যদি খুব খারাপ হয়ে থাকে, ঠিক করতে চাইছেন, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে একবার কল করে নেবেন। এই অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্যই। আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা হলে সমাধানের জন্য কিন্তু অবশ্যই আপনারা লাইভ ফোনের অনুষ্ঠানে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, সেই হেল্পলাইন নাম্বার আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি এটা পেটের সমস্যা নিয়ে বলছি। পেটের হ্যাঁ, সমস্যা নিয়ে আমার আপনার? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার অ্যাসিডিটি হয়। আমি বলছি উষ্ণ গরম জল আমার খাওয়া চলবে না ঠান্ডা জিনিস খাবো? আমি এটাই জানতে চাই ডাক্তারের কাছে। আচ্ছা, বলছি আপনার বয়সটা একটু বলবেন, আর কতদিন ধরে শারীরিক সমস্যাটা হচ্ছে? 61। আচ্ছা আপনার মেইনলি যেটা হচ্ছে অ্যাসিডের সমস্যা হচ্ছে, তাই তো? অ্যাসিডিটি হয়। হ্যাঁ, হ্যাঁ অ্যাসিডিটি হচ্ছে। আরেকটা কি বললেন? হুম, আর বলছি আমি ঠান্ডা জিনিস খাবো না উষ্ণ গরম জল খেতে বলেন তো আপনারা? আচ্ছা, আমি বলছি হ্যাঁ, আমি উষ্ণ বলে গরম জলটা দিচ্ছি। খাবো না ঠান্ডা জল খাবো, সেটাই জিজ্ঞেস করছি। ঠিক ঠিক, আপনি যেটা খাবেন শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা হলো, আপনি হ্যাঁ। ঘুম থেকে উঠে, শুধু আপনি নয়, প্রত্যেক ব্যক্তির আমাদের দরকার ঘুম থেকে উঠে হালকা গরম জল খাওয়া। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের পেটের মধ্যে কিন্তু একটা HCl বলে অ্যাসিড অলরেডি তৈরি হয় থাকে, ঠিক আছে? এবার সাধারণভাবে আমরা কি দেখি, যদি আমি ঠান্ডা জল খেয়ে নিই, ভাবি যে আমরা ওই অ্যাসিডটাকে কমাতে পারবো না, কিন্তু তাতে আরও বেড়ে যাওয়ার চান্সেস থাকে। দেখবেন আপনার কড়াইয়ের মধ্যে, ধরুন যেখানে আপনি একটু তেল দিয়েছেন, তেলটা যখন গরম হয়ে আছে, তার মধ্যে যদি বাই চান্স আপনি একটু জল পড়ে যায়, ঠান্ডা জল, কি হবে, ওটা খুব একটা আওয়াজ হয়ে একটা দেখবেন যে ফট করে তেলটা ছড়িয়ে যাচ্ছে, বা কি হয়, অনেক সময় আগুনও লেগে যেতে পারে, ঠিক আছে, গ্যাস থেকে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু পেটের ভিতরেও হয়। যখনই ঠান্ডা জলটা পড়বে, তখন আবার ওটা অ্যাসিডটা আরও বেড়ে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই ব্যাপারটা হবে। তার থেকে আমরা যদি হালকা গরম জল খাই, তাতে কি হবে, আমাদের জিনিসটা, এই যে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক বা আমাদের যে খাদ্য নালীটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সারা রাতে যখন ওটার কোনো খাওয়া দাওয়া হয় না, ওই জিনিসটা
কি হয়, অনেক খাবারের দানা বা তেল লেগে থাকে, এইটা কিন্তু আস্তে আস্তে আমাদের নিচের দিকে নেমে যাবে। তার জন্য এই গরম জল খাবেন, এবং সারাদিনে যখন পারবেন অল্প অল্প গরম জল খাবেন। ভাববেন না গরম জল খেলে পেট গরম হয়ে যায়, কারণ পেটের ভেতরটা আমাদের এমনিই গরম থাকে, ঠিক আছে? পেটের ভেতর গরম থাকে মানে আমাদের বডির একটা টেম্পারেচার মেনটেন্ড হয়। যখন শরীর অতিরিক্ত হিট হয় তখন আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, ঘামটা বেরিয়ে শরীরকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসে, ঠিক আছে? তো এইটা করবেন। এবার আপনি বলছেন ঠান্ডা খাবার খাবেন কি না। এখানে একটা ব্যাপার আছে, আপনি ফ্রিজ থেকে বের করে কোনো খাবার খেয়ে নেবেন না, কোনো ব্যক্তি না। নিয়ম হচ্ছে ফ্রিজের খাবার যদি না খাওয়া যায়, রান্না করা খাবার না রাখা যায়, তাহলে সবচেয়ে ভালো। কিন্তু যদি আপনি রেখে দিচ্ছেন, তাহলে সেটাকে যতটুক পরিমাণ আপনার দরকার ততটুক পরিমাণ আপনি ফ্রিজ থেকে বার করুন। ধরুন অনেকটা আপনার মাংসের তরকারি রয়ে গেছে, পুরোটা না বের করে যতটুক আপনার দরকার ততটুক মাংস বের করে নিন। সেটাকে আপনি আবার জাল দিতে হবে, ফোটাতে হবে উনুনে, ঠিক আছে? গ্যাসে উনুনে আপনার ওটা ফোটাতে হবে, ফুটিয়ে তারপরে খাবেন। তাহলে কি খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। এটা হচ্ছে এইভাবে খাবার নিয়ম। এবং যদি খারাপ ব্যাকটেরিয়াগুলো না মরে, তাহলে কি হতে পারে, শরীরের ভিতরে এই যে খারাপ ব্যাকটেরিয়াগুলো যদি ভেতরে যায়, তাহলে ভালো ব্যাকটেরিয়াগুলোকে ও মেরে ফেলবে। কারণ পরিবেশটা এমন সৃষ্টি হয় ওই ধরনের খাবারে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো বাড়তে থাকবে, তখন পেটের আমাদের সমস্যা হবে। এইটাকে ঠিক রিভার্স করার জন্যই আমি বললাম খাবারগুলো সবসময় কিন্তু গরম করে আমাদের খাওয়া উচিত। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। এরকম অনেক মানুষ হয়তো আপনাদের আশেপাশে রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, অনেক চিকিৎসা করিয়েছেন, অনেক মেডিসিনও খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। আর সেখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের খুবই প্রয়োজন। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা চাইছেন একদম আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনারা সুস্থ থাকুন এবং আগামী দিনটা খুব ভালো করে বাঁচুন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের লাইফটা আনপ্রেডিক্টেবল। আমরা কখন ইহলোক ছেড়ে চলে যাচ্ছি আমরা কেউই বুঝতে পারছি না, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ যাতে আমরা সুস্থতার মধ্যে দিয়ে বাঁচতে পারি। আমরা প্রত্যেকেই জানেন যে স্বাস্থ্যই আমাদের কাছে কিন্তু এখন একটা অনেকটা বড় সম্পদ। এই সম্পদকে যদি আপনি সুন্দর করে গচ্ছিত রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এর যত্ন নেওয়াটা ভীষণ প্রয়োজন। আর এই যত্নের জন্য যারা আপনাদের সবসময় পাশে থাকছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। স্যার, আমরা আবারও আলোচনায় আসবো এই যে অ্যালার্জি জনিত আমরা সেই চিকিৎসার জন্য। স্যার, এই যে অ্যালার্জির যে কি কি লক্ষণগুলো আমরা দেখতে পাই যদি একটু দর্শকদেরকে বলেন এক্স্যাক্টলি। দেখুন, অ্যালার্জি অনেক রকম হয়। কারো দেখা যায় ঠান্ডা অ্যালার্জি হচ্ছে, কারো দেখা যায় যে গরমে অ্যালার্জি হচ্ছে, কারো দেখা যাচ্ছে খাবারে কোনো অ্যালার্জি হচ্ছে, কারো অনেক সময় এটাও হয় যে কোনো ওষুধের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু অ্যালার্জি দেখা দেয়, ঠিক আছে? তো যেটা আমি বলবো, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন জিনিসে অ্যালার্জি আছে, শুধু খাবার জিনিস নয়। কারো দেখা যাবে তুলোয় অ্যালার্জি আছে, কারো দেখা যাবে হাউস ডাস্টে অ্যালার্জি আছে, বিভিন্ন রকম। তো পার্টিকুলার একটা কোনো সিমটম নেই। কোনো সময় অ্যালার্জিতে কী হবে, খুব বেশি হাঁচি উঠতে পারে, কোনো সময় অ্যালার্জিতে দেখা যায় যে নিঃশ্বাসের কষ্ট হতে পারে, কোনো সময় দেখা যায় যে শরীরের ওপরে চাকা চাকা দাগ হয়ে ফুলে উঠছে, এরকম আলাদা আলাদা জিনিস। কোনো সময় দেখা যাবে চোখ লাল হয়ে গেছে। এই রকম কিন্তু অনেক রকমই কিছু আছে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু খাবারের থেকে এরকমও অ্যালার্জি হয় যে তার অনেক বেশি পটি হওয়া শুরু হয়ে গেছে। মানে অনেকের বলি না আমরা গ্লুটেন, আটার মধ্যে ময়দার মধ্যে গ্লুটেন বলে একটা জিনিস থাকে, ওটা একটা প্রোটিন, কিন্তু ওটা অনেকের সহ্য হয় না, তার থেকেও অ্যালার্জি হয়। কি হয় যে তার পেটের গন্ডগোল হয়ে যায়। তো এরকম অনেক সিমটম আছে, পার্টিকুলার কোনো সিমটম নয়। প্রথমে একটাই করতে হবে, যদি কারো দেখছেন কিছুতে অ্যালার্জি হচ্ছে, এই ধরনের সিমটম হচ্ছে, তাহলে একবার আমাদের কাছে অবশ্যই আসবেন, আমাদের এখানে ট্রিটমেন্ট করাবেন। তাহলে পার্মানেন্টলি আপনার অ্যালার্জিটাকে কিন্তু কমানো যাবে, যেটা আমরা একটা রিপোর্ট করে দেখে নিতে পারি যে অ্যালার্জিটা আপনার নর্মাল লেভেলে আছে কিনা। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে আর একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কুচবিহার থেকে মানস মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার মায়ের নামটা এবং কি শারীরিক সমস্যা? আমার মায়ের নাম চম্পা রানী। হুম। আমার মায়ের সমস্যা হচ্ছে থাকা থাকে বুক জ্বালা করে এবং গা হাতে চুলের মতন লাগে, আজকের মতো লাগে। সেটা কি প্রবলেম হতে পারে? আচ্ছা, আপনার মায়ের বয়সটা একটু বলবেন? বয়সটা 60 বছর। 60 বছর। কতদিন ধরে হচ্ছে এই শারীরিক সমস্যা?
হ্যাঁ হয়ে গেল, অনেকদিন থেকে হচ্ছে। আচ্ছা মানে কি শুনুন, কি করলে জ্বালা করছে বলছেন? মানে টক ডেঙ্গু ছিল ওঠে না, সকাল থেকে একটু টক ডেঙ্গু মতো উঠছে, আচ্ছা আচ্ছা বুক জ্বালা করে। আচ্ছা। মা ঘুম থেকে উঠলে সকালবেলায় গলা দিয়ে টক জল বেরায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মা কি আছে সামনে? না না, আমি আজ তো কাজে আছি। আচ্ছা, দেখুন প্রথম কথা হচ্ছে মায়ের থেকে একটু বুঝতে হবে যে মায়ের খাবারের ধরনটা কি। ঠিক আছে, মায়ের খাবারের ধরন যদি ঠিক না হয় সেখান থেকে কিন্তু এই যে হাইপার অ্যাসিডিটি যেটা বলছেন, ডগ মানে গলার জলাটা, এটা কিন্তু জিআরডির একটা কিন্তু লক্ষণ, যেটা প্রথমে আমি বলছিলাম। তো এগুলো আমাদের কিন্তু পেশেন্টের সাথে কথা বলে কিছু কিছু জানতে হবে। আপনি একটা কাজ করবেন, এই মায়ের প্রবলেমগুলো সলভ করা যায় আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এর কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। অনেক পেশেন্ট আসে আমাদের, বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তার মধ্যে এরকম ধরনের পেশেন্ট আমরা অনেক পাই যাদের এই পেটের সমস্যা। পেটের সমস্যাটা কিন্তু ভারতবর্ষে একটা বড় সমস্যা। ঠিক আছে, 10 জনের মধ্যে 9 জনেরই দেখবেন যে পেটের সমস্যা হয়ে আছে, কিছু না কিছু পেটের প্রবলেম আছে। কারো দেখা যাচ্ছে লিভারে ফ্যাট হয়ে গেছে, কারো দেখা যাচ্ছে যে কনস্টিপেশনের প্রবলেম, কারো দেখা যাচ্ছে হজম ঠিক হচ্ছে না, কারো আমাশা, এরকম বিভিন্ন হ্যাঁ ঠিক, সমস্যা আছে। হজম শক্তি ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মায়েরা ঠিক হজম ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, একবার কাজ করুন, হেল্পলাইন নাম্বারটা নিয়ে নিন এখানে টিভি থেকে, এবং এই নাম্বারে একবার কল করে নিন যে কোথায় আপনার বাড়ির কাছাকাছি আমাদের চেম্বার আছে, সেখানে গিয়ে মাকে একবার দেখিয়ে নিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন কিন্তু আবারও ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর আপনাদের জন্য, কলকাতাবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর, কারণ কলকাতাতে সানডেতে আপনারা ল্যান্সডাউন চেম্বারে স্পেশাল চেম্বার করবেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর। সানডেতে কিন্তু আপনারা সেখানে যারা থাকবেন অবশ্যই পৌঁছে যাবেন, তারা কিন্তু স্যারকে সেখানে পেয়েই যাবেন। স্যার কিন্তু খুব রেয়ার চেম্বারে থাকেন এবং এই সানডেতে কিন্তু আপনারা অবশ্যই ল্যান্সডাউন চেম্বারে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের চেম্বারে। তো আপনাদের জন্য আরও একবার বলে দিচ্ছি যে কলকাতাতে সানডেতে স্পেশাল চেম্বার কিন্তু স্যার করছেন, সেখানেই কিন্তু থাকবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই কেউ মিস করবেন না, যারা যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন এই ক্লিনিকে ল্যান্সডাউনের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায়, গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। দেখুন, আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার নিমেষে সমাধানের উপাদায়, এবং এই পরম্পরাকে যারা বহন করছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন, আর আমরাও চাইছি যাতে আপনিও আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটান, এবং তার জন্য কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের সাথে আপনাদেরকে যোগাযোগ করতেই হবে।
স্যার, যেটা আমি নিয়ে আলোচনা করছিলাম আর কি, অ্যালার্জি জনিত সমস্যা, তো এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, এই শরীরের মধ্যে যেটা আমরা বলছিলাম ইমিউনিটি বাড়ানোর ব্যাপার, এখানে কিন্তু রয়েছে মেডিসিন, তার পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপিও আছে। শরীরকে শোধন করার একটা ব্যাপার রয়েছে, শোধন মানে ডিটক্সিফাই করা, এবং সেটা কিন্তু আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপির দ্বারা খুব সুন্দর কিন্তু বডিকে ডিটক্সিফাই করানো যায়। আর আমাদের এনবিপিতে কিন্তু তার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন সেন্টারে আমাদের, যেখানে গেলে আপনি কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ পাবেন। সেখানে ঔষধের পাশাপাশি কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপিটা করানো যাবে, এবং সেখানে তারপরে দেখা যাবে যে আপনার কিন্তু আস্তে আস্তে এই যেটা আপনার অ্যালার্জি সমস্যা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, শুধু অ্যালার্জি বলে নয়, যে কোনো রোগের জন্য যদি ডাক্তারবাবুরা দেখে মনে করেন যে পঞ্চকর্মা দরকার আছে, শোধন করার দরকার আছে, ডিটক্সিফাই করার দরকার আছে বডিকে, তাহলে কিন্তু সেই ট্রিটমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। শুধুমাত্র আভ্যন্তরীণ ট্রিটমেন্ট তা কিন্তু একদমই নয়, বাহ্যিক ট্রিটমেন্ট। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাহ্যিক যে কোনো সমস্যার সমাধানই রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, যাকে বলে এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করানো হয়, যাতে আপনারা তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পান। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা এটাই চাইছি যে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, কিন্তু সেই অসুস্থতা নিয়ে বসে থাকলে চলবে না। যত আপনি বসে থাকবেন কিংবা ভয় পাবেন, ততই কিন্তু এই শারীরিক সমস্যা আপনার দেখবেন আরও বড় আকার ধারণ করবে। তাই যদি শরীর খারাপ হয়, অবশ্যই যোগাযোগ করুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আর কি, অ্যালার্জিজনিত সমস্যা, এরকম অনেকের ক্ষেত্রেই দেখা গেছে বাহ্যিক অ্যালার্জি তো একরকম ঠিক আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শরীরের ভেতরে কোনো রকমভাবে অ্যালার্জি সৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কীরকম খাদ্য খাবার খাওয়া উচিত, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথম কথা, ভেতরে অ্যালার্জি বলতে যে যেটা বললাম, ব্রিদিং প্রবলেম হতে পারে, বা ধরুন অনেক বেশি স্নিজিং হচ্ছে, হাঁচি দিচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, অনেক সময় চোখ লাল হয়ে যাচ্ছে, এগুলো কি থেকে হচ্ছে আগে দেখতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে একটা প্রিভেনশন। দেখা গেল আপনার একটা টেস্ট করে যে আপনার কোন কোন খাবারে সেই অ্যালার্জিগুলো আছে, তাহলে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি দেখা যাচ্ছে কোনো একটা জিনিস ধরলে আপনার অ্যালার্জি হচ্ছে, টাচ লাগলে, অনেক সময় দেখা যায় যে গড়ের যে গৃহপালিত পশু থাকে সেখান থেকেও অনেকের অ্যালার্জি হচ্ছে, পাখি থেকেও অ্যালার্জি হচ্ছে। কার কিসে অ্যালার্জি হচ্ছে আগেও সেটা কিন্তু বের করতে হবে, খুব ভাইটাল একটা। অনেকের হাউস ডাস্ট থেকে অ্যালার্জি হয়। এইবার খাদ্য খাবারের অ্যালার্জি আপনার কিসে আছে কিভাবে বুঝবেন? প্রথম কথা, খুব কমন যেগুলো দেখা যায়, যে আমরা বলি যে ডিমে অ্যালার্জি আছে, বেগুনে অ্যালার্জি আছে, তারপরে চিংড়ি মাছে, এগুলো হচ্ছে খুব কমন। চিংড়ি মাছ বলতে অ্যাকচুয়ালি শেল ফিশের মধ্যে থাকে, দেখবেন কাঁকড়াতেও হবে। যার চিংড়ি মাছে হয়, দেখা যায় যে সাধারণত কাঁকড়াতেও হয়। এগুলো হচ্ছে খুব কমন, যেটা আমরা সবসময় শুনে এসেছি বা বলে এসেছি। এর বাইরেও আছে, অনেকের ডালে অ্যালার্জি আছে, মুসুর ডালে অ্যালার্জি আছে, অনেকে দেখা যাচ্ছে কাঁচকলায় অ্যালার্জি আছে। কার কিসে অ্যালার্জি আছে, এটা খাবারটা যদি আপনি টেস্ট না করে বুঝতে চান, তাহলে কি করতে হবে, রেগুলার আপনার বাড়িতে যেই সবজিগুলো আসছে বা খাবার দাবারগুলো আসছে, একটু আপনার কষ্ট করতে হবে, আপনার মাথায় রাখতে হবে কবে কি খাচ্ছেন। যেদিন যেটা খাচ্ছেন বা যেদিন দেখছেন কোনো অ্যালার্জির সিমটম আসছে, মাথায় রাখবেন সেদিন কি খেয়েছেন। ধরুন আজকে আপনি তিনটে সবজি খেয়েছেন, ধরুন কাঁচকলা খেয়েছেন, লাউ খেয়েছেন আর কুমড়ো খেয়েছেন, আপনার অ্যালার্জি হয়নি। কালকে দেখা গেল আপনি কুমড়ো খেয়েছেন আর ঝিঙে খেয়েছেন, পটল খেয়েছেন, কালকে আপনার অ্যালার্জি হলো। তাহলে কি হলো, আপনি আজকে যে খাবারগুলো খেলেন তাতে অ্যালার্জি হয়নি, কালকে আপনি কুমড়ো খেয়েছেন, সাথে আরও দুটো জিনিস খেয়েছেন, অ্যালার্জি হয়েছে। তার মানে কুমড়োটায় কিন্তু আপনার অ্যালার্জি নেই, তার মানে পটল আর ঝিঙের মধ্যে কোনোটাই আপনার একটা অ্যালার্জি ছিল। তৃতীয় দিন আপনার আবার ট্রাই করতে হবে যে কোনো ঝিঙে বা পটলের একটা আইটেম, যদি দেখছেন সেটাই অ্যালার্জি হলো তাহলে সেটাকে বাদ দিতে হবে, আর যদি দেখছেন সেটাই অ্যালার্জি হয়নি তাহলে যেটা খাননি সেটা অ্যালার্জি আছে। এইভাবে করে আপনার করতে হবে। আর না হলে আমাদের কাছে এলে আমরা কি টেস্ট করাই, স্যাট টেস্ট বলে একটা টেস্ট হয়, যে টেস্ট রিপোর্টে বোঝা যায় আপনার কোন জিনিসে কতটা পরিমাণে অ্যালার্জি আছে, মানে কোনটা একেবারেই খাওয়া চলবে না বা ধরা চলবে না বা তার পাশে যাওয়া যাবে না, কোনোটা খুব রেস্ট্রিক্টেডভাবে আপনার খেতে হবে বা তাকে আপনার কাছাকাছি থাকতে পারে,
আরেকটা হচ্ছে কি, যেটার মধ্যে আপনার কোনো অ্যালার্জি নেই। ধরুন লাল, হলুদ আর গ্রিন, তিনটে দিয়ে আমি লাইট দিয়ে আমি আপনাকে বোঝালাম, ঠিক আছে, তিনটে কালার দিয়ে বোঝালাম। আবার এটা আছে যে আপনার অ্যালার্জির মাত্রাটা কত আছে। আইজিই বলে একটা টেস্ট হয়, সেটা রিপোর্টে আমরা দেখতে পাই যে আপনার অ্যালার্জির মাত্রাটা কত আছে, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্টটা হবে। ট্রিটমেন্টটা হলে দেখবেন আস্তে আস্তে আপনার এই অ্যালার্জির প্রবলেমটা পুরোটা ঠিক হয়ে যাবে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের অনেকেই বলছেন যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে, মানে এটা কি ওটার সাথে রিলেটেড নাকি এমনি কারণেই হয়তো কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে? দেখুন, শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, ঠিক আছে। অনেক সময় দেখবেন অনেকের খুব বেশি মোটা, তারা সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে দেখা যাচ্ছে কি তাদের কি হয় যে লাংসটা বেশি করে ফুলতে পারে না। যাদের পেট বা ভুঁড়ি অনেক বেশি বড়, তাদের দেখা যায় যে লাংসটা পুরো খুলে নিঃশ্বাস নিতে পারে না তারা, ঠিক আছে। তখন সিঁড়ি দিয়ে উঠলে বা বেশি হাঁটাচলা করলে তাদের নিঃশ্বাসের প্রবলেম হতে পারে। অনেকের দেখা যাচ্ছে বেশি পরিশ্রম করলে বা বেশি তাড়াহুড়ো করলে বা ব্যায়াম করলে তাদের অনেকের যদি হার্টের প্রবলেম থাকে সেখানেও নিঃশ্বাসের কষ্ট হবে, কারণ হার্টের অনেক বেশি পাম্প করতে হচ্ছে অক্সিজেন সাপ্লাই পাওয়ার জন্য, ঠিক আছে, সেখানেও প্রবলেম হতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো ব্যক্তির যার ধরুন অ্যাজমার প্রবলেম আছে বা সিওপিডির পেশেন্ট, ঠিক আছে, লাংসের প্রবলেম, সেখান থেকেও কিন্তু নিঃশ্বাসের কষ্ট হতে পারে। অনেক সময় হাই অল্টিটিউডে বেড়াতে গেছে, সেটা ধরুন সে এমনি জায়গায় সুস্থ থাকে, সেখানে যেহেতু অক্সিজেনের সাপ্লাই কম, সেখানে কারো সমস্যা হতে পারে। এইটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। হ্যাঁ, তবে যাদের অ্যালার্জি থাকে তাদেরও অনেকের কিন্তু নিঃশ্বাসের কষ্ট হয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তো? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গিয়েছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম এ থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ সুস্থ আছি। ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি বলে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? আচ্ছা, 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার, কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম মন্দির। কি হয়েছিল আপনার? প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন?
2 মাস। 2 মাস। এই 2 মাসের ভিতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরও অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম? ঝর্ণা বোস, কোথায় বাড়ি আপনার? আমার হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ, হ্যাঁ। মানে অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ, তখনই একটু ভালো ছিল, তারপরে আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, হ্যাঁ, তারপর আবার যেরকম কি সেরকম। হ্যাঁ, এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাস দুয়েক হয়নি। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো আপনি? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে এই লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, Osteoarthritis, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ, হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না, না, না। করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ। সেই। হ্যাঁ, এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি বুঝছিলাম এটা এই 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। নাম? সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইসিস? হ্যাঁ, আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা বা যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস এক ওষুধ মাস খেয়েছেন। ওষুধ খেয়েছি। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের না, যে না। একটা পার্ট আছে? না, না, আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ, যা পারে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে এমন একজন ডাক্তারবাবু উপস্থিত, যিনি সবসময় যখনই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসছেন তখনই আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে আমরা আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা এগিয়ে যাব। আমরা আবারও তাকে যা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আজকের দিনটা একটু সুস্থ রয়েছি। মানে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু কাজের একটা স্ট্রেস, পড়াশোনার একটা স্ট্রেস, এবং যারা বাড়িতে গৃহবধূ রয়েছেন তাদেরও কিন্তু বাড়ির কাজের একটা স্ট্রেস। এই স্ট্রেসের মধ্যে থাকতে থাকতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শারীরিক সমস্যা তো দেখা দিচ্ছে, এবং যেটা সব থেকে বেশি এখনকার দিনে দেখা দিচ্ছে সেটা হচ্ছে শরীরের যে কোনো বিভিন্ন অংশেই ব্যথা। মানে আপনার মাথায় ব্যথা বলতে পারেন, কিংবা জয়েন্ট পেন বলতে পারেন, বিভিন্ন ধরনের ব্যথার আমরা কিন্তু সম্মুখীন হচ্ছি। তো এই ব্যথাজনিত সমস্যা কেন ইদানিং এত বেশি হচ্ছে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথমে বলবো যে ব্যথা কিন্তু কোনো রোগ নয়, এটা হচ্ছে একটা উপসর্গ বা সিমটম। আমাদের অনেক সময় দেখেছি আমাদের শরীরের বিভিন্ন অংশে কিন্তু ব্যথার
প্রকোপ আমরা ফিল করি। যদি আমরা শুরু করি মাথা থেকে, মাথাতে কিন্তু আমরা অনেক রকম ব্যথা ফিল করি। দেখুন, যখন কারো চোখের পাওয়ার, ধরুন আপনি খুব বেশি পড়াশোনার কাজ করেন, চোখের পাওয়ার যদি আপনার চেঞ্জ হতে থাকে, আপনার যদি চশমা থাকে বা চশমার দরকার আছে, সেখানেও আপনার কিন্তু চোখ ব্যথা হবে বা কপাল ব্যথা হবে। আবার দেখা যাচ্ছে অনেক সময় যে যাদের ধরুন মাইগ্রেনের সমস্যা, তাদেরও কিন্তু খুব সিভিয়ার ব্যথা হয়, মাথায় ব্যথা হবে। আচ্ছা, আবার ধরুন যাদের সাইনাসের প্রবলেম আছে, তাদের এক একটা সিচুয়েশানে যদি ঠান্ডা লেগে যায়, তারপরে ধরুন খুব রোদে বেরাচ্ছে, তাদেরও দেখা যায় কিন্তু মাথা ব্যথা হচ্ছে। যদি আপনার মানসিক চাপ খুব বেশি বেড়ে যায়, সেখানেও কিন্তু দেখা যায় যে আপনার মাথা ব্যথা। আমরা কিন্তু বিভিন্ন কারণ পাই যে কারণে আমাদের মাথা ব্যথা হতে থাকে। তাই এই সিমটমগুলো যখনই ব্যথা হবে, সেটাকে কিন্তু অ্যাভয়েড করবেন না, কারণ কি কারণে ব্যথাটা হয়েছে সেইটা খুঁজে বের করে রুট কজটাকে কিন্তু সারাতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি আমার মেয়ের একটু জন্য জানতে চাই। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার মেয়ের নামটা বলবেন এবং কি শারীরিক সমস্যা সেটা একটু বলবেন। আমার মেয়ের নাম দরসী দত্ত। মানে আমি বলছি যে ও কনসেপ্ট করেছে আর মানে 10th উইক। হ্যাঁ, এখন কি 3 তলায় স্ত্রী ওঠা নামা একটু ঠিক, দিনে একবার কি দুবার তো উঠতেই হয়। আচ্ছা, মানে আপনার কি মেয়ের করেছে? বয়সটা একটু বলবেন। 33 বছর। 33 মানে কি বছর। করেছে? স্যার কনসিভ করেছেন, তো উনি হাঁটাচলা করতে পারবেন? আচ্ছা, কনসিভ করেছেন, এখন হাঁটা চলা। প্রথম কথা দেখুন, প্রথম কথা ওনাকে যে গাইনোকোলজিস্ট দেখছে সেই অনুযায়ী কিন্তু ওনার চলতে হবে প্রথম। দ্বিতীয়ত, সিঁড়ি দিয়ে হাঁটা নামার থেকে অনেক বেশি বেটার যে যদি ওনাকে কোনো রেস্ট্রিকশন না দেয়, যে দেখুন অনেকের তো অনেক রকম প্রবলেম থাকে, সেখানে ডাক্তারবাবুরা যারা দেখছেন তারা বলে দেয় না তুমি বিছানা থেকে উঠতে পারবে না, শুধু টয়লেট যাওয়ার জন্য উঠবে বা স্নান করার জন্য উঠবে। ওরকম যদি না কোনো রেস্ট্রিকশন থাকে, নর্মাল যদি সে থাকে, সবচেয়ে ভালো হচ্ছে সমান জায়গায় সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা একেবারেই কিন্তু উচিত নয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ হচ্ছে দুটো ব্যাপার, যখন কেউ কনসিভ করছে তার কিন্তু মাইন্ডসেটটা অন্যদিকে থাকে, ঠিক আছে। দ্বিতীয়ত, যেসব জামা কাপড় পরে সাধারণভাবে আমরা দেখি মহিলারা ঘরে থাকে, সেখানে কিন্তু পায়ে আটকে যাওয়ার চান্স থাকে। সিঁড়ি দিয়ে নামতে গেলে সে যদি ঠিকমতো দেখতে না পায় বা বেশি ঝুঁকে নামতে হয়, তার সেখানে চান্সেস থাকবে যে সেখানে সমস্যা হতে পারে। তাই জন্য যদি নর্মাল রেগুলার একটা মানে ব্যায়াম হিসাবে হাঁটা উচিত যদি, তাহলে বলবো সমতল জায়গায়, মানে সমান জায়গায় তার যে ফ্লোরে সে থাকছে সেই ফ্লোরেই অল্প অল্প করে, একবারে অনেক বেশি হেঁটে ফেলা নয়। না, এমনিতে তো হাঁটা চলে, ও তো অফিস করে না, অফিসে তো ট্রেন জায়গায় হাঁটতেই হয়, গাড়ি তো 1 ঘন্টার মতন করতে হয়, চলতে হয়। আচ্ছা দেখুন, এই ব্যাপারটা আমি তো ওনাকে যেহেতু দেখছি না বা ওনার হেলথ কন্ডিশন কিছু জানি না, একটাই কথা বলবো, ওনার যে গাইনোকোলজিস্ট আছে, ঠিক আছে, তার কাছ থেকে পরামর্শ নেবেন যে ওনার শরীরের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা। মানে 5 জনের যদি বেবি হবে, 5টা ব্যক্তি কিন্তু আলাদা, সবার এক রুটিন জিনিস হবে না, ঠিক আছে। তো সেই হিসাবে ওনাকে যেহেতু অফিস করতে বলেছে, আমার মনে হয় সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। বা হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস এটা মেয়েকে বলবেন মেনটেন করতে, সেটা হচ্ছে ঝাঁকুনি যাতে শরীরে খুব বেশি না লাগে। কারণ কনসিভ করার প্রথম কয়েক মাস কিন্তু খুব একটু যত্ন সহকারে নিজেকে রাখতে হয়। দ্বিতীয়ত যেটা করতে হবে, ওভার স্ট্রেসড, এই যে চাকরি করছে অতিরিক্ত মাথার মধ্যে ঝামেলা, ওইগুলোর যত বেশি অ্যাভয়েড করতে পারবে, বাচ্চার জন্যও ভালো হবে, ওনার জন্যও ভালো হবে। ওনাকে বলবেন যদি সম্ভব হয় রেগুলার একটু মেডিটেশন করতে। মেডিটেশন মানে যদি কেউ ভগবানকে মানে বিশ্বাস করে, সে ভগবানের নাম নিয়ে মেডিটেশন করতে পারে, আর না হলে নর্মাল প্রকৃতিকে ভেবে, সুন্দর একটা পরিবেশ ভেবেও কিন্তু সে মেডিটেট করতে পারে। সেটা কিন্তু শরীরের মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি করে, ঠিক আছে। আর সব সময় খাওয়ার টাইম, ঘুমানোর টাইম, এগুলো মেনটেন করতে বলবেন, তাহলে দেখবেন বাচ্চাও হেলদি হবে, বাচ্চার কোনো কমপ্লিকেশন আসবে না, এবং মাও কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে, হেলদি থাকবে। মা সুস্থ থাকলেই বাচ্চা হেলদি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই সবচেয়ে প্রথম যেটা করতে হবে, মানসিক চাপটাকে কিন্তু দূরে রাখতে হবে সব কিছুর আগে। কারণ যারা চাকরি করে তাদের মানসিক চাপ খুব বেশি থাকে, এই একদম সেটা মাথায় রাখতে বলবেন। সবকিছুই করতে হবে, কিন্তু সবকিছু বুঝে করতে হবে, কারণ যত আনন্দে থাকতে পারবে তত কিন্তু ভেতরের যে সেই ফুলটা তত সুন্দর করে কিন্তু ফুটবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে।
আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, বলেছে ও লাক্সারি বাসেই যাতায়াত করে। আচ্ছা, হ্যাঁ, যদি ডাক্তারবাবু ওনার হেলথ কন্ডিশন দেখে ওনাকে পরামর্শ দিয়ে থাকে যে বাসে চলতে পারবে, কোনো অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, তবু কিছু সতর্কতা, আমি যেগুলো বললাম সতর্কতাটা। আমার তো 3 তলায় ঘর, সেটাই বলছে 3 তলায় ওঠাটা তো সেটাই। হ্যাঁ, সাবধানে উঠতে বলবেন। দেখুন, যখন 3 তলায় থাকছে উঠতে তো বাধ্য, ঠিক আছে? আর একবার ওঠে একবার নামে। হ্যাঁ, সেটা সাবধানে কেন বলছি, যাতে কোনোভাবে হোঁচট না খায়, সেটার জন্যই। আর এমনি যদি কোনো রেগুলার তো হাঁটাচলা করছেই, হিল পরতে না করে একটু হাঁটা চলাই করে। ঠিক আছে। আরেকটা বলবেন যে হিল না পরতে, হিল জুতো না পরতে, ফ্ল্যাট জুতো পরতে। এখন আর পরে না, আগে পরতো। হ্যাঁ, ওটা কিন্তু খারাপ, ঠিক আছে? হিল পরাটা খারাপ, যে কোনো মানুষের জন্য হিল পরা খারাপ। পায়ের মধ্যে অনেক বেশি ক্র্যাম্প ধরতে পারে, ঠিক আছে? কারণ এই সময় কিন্তু ক্র্যাম্পও ধরে, আবার কিন্তু মাসেলগুলো আস্তে আস্তে লুজ হতে থাকে। তাই জন্য যত পারবেন ফ্ল্যাট জুতো পরবে, পাতলা জুতো পরবে, ওটাই কিন্তু সবচেয়ে শ্রেয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছেন যে যারা ওয়ার্কিং, ধরুন 10 ঘন্টা 12 ঘন্টা অফিসে কাজ করতে হচ্ছে, কিংবা যাদের বসে কাজ করতে হচ্ছে কিংবা দাঁড়িয়ে কাজ করতে, দুক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে ব্যাক পেনটা বেশি করে হচ্ছে, কিংবা শোল্ডার জয়েন্টেও অনেক ক্ষেত্রে পেন দেখা দিচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি একটু বলেন। হ্যাঁ, প্রথম কথা একটাই বলবো যে আজকালকার লাইফস্টাইলটা কিন্তু আমাদের খুব খারাপ হয়ে গেছে, যেটা সিডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, মানে বসে থেকে কাজ। এই লাইফস্টাইলের মধ্যে কিন্তু যেহেতু সবাই ব্যায়ামের মধ্যে থাকে না, যোগাসনে থাকে না, জিমে থাকে না, হাঁটা চলায় থাকে না, তার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়। আর মাংসপেশি দুর্বল হচ্ছে, তার সাথে সাথে অনেকের চেহারা প্রচণ্ড ভারী, চাপ পড়ছে, কোমরে চাপ পড়ছে, ঘাড়ে চাপ পড়ছে, সেই জন্য কিন্তু কোমরেরও ব্যথা হয়, ঘাড়েরও ব্যথা হয় এবং হাঁটুরও ব্যথা হয়, ঠিক আছে? এগুলোকে মেনটেন করতে হবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে, মানে লাইফস্টাইলটা একটু, হ্যাবিটগুলো কিছু চেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন আমরা যদি 10% হ্যাবিট চেঞ্জ করি, তাহলে দেখবেন আমরা অলরেডি 50% ভালো হয়ে গেছি, অনেক বেশি সুস্থ থাকছি। এগুলো কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে, কারণ শরীর কিন্তু অনেক বেশি শক্তিশালী। আমাদের যে কোনো পৃথিবীর যে কোনো মানুষের রোগ বা যে কোনো প্রাণীর রোগ সেই ব্যক্তি কিন্তু নিজে সারায়, তার শরীর নিজে সারায়, ঠিক আছে? আমরা কি করি, ডাক্তারবাবুরা কি করে, সাপোর্ট দেয়। আয়ুর্বেদা মতে যখন হয়, সেখানে কি হয়, একটা পরিবেশ তৈরি করে আয়ুর্বেদের মেডিসিনের মাধ্যমে, পঞ্চকর্মার মাধ্যমে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় শরীরকে, যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ইজিভাবে সে সেই কাজটাকে নিজেকে করে নিতে পারে। কারণ দেখবেন, যদি আপনার ঘরে কোথাও ডাস্টবিনে নোংরা কিছু জমে থাকে, যেখানে ধরুন 2-4 দিন হয়ে গেছে, আপনার ফ্রিজ দিলে, ফ্রিজ বললে সব ভালো বোঝানো যাবে, রেফ্রিজারেটরে ধরুন আপনার অনেক আমিষ খাবার রয়ে গেছে, যেখান থেকে হয়তো স্মেল বেরানো শুরু হয়েছে। এবার আপনি যখন ওখানে কোনো একটা কিছু রুম মানে ফ্রেশনার রেখে দিলেন বা একটা লেবু কেটে রেখে দিলেন, তবু কিন্তু গন্ধটা সুন্দর করে পরিষ্কার হবে না। কিন্তু ওই পুরো জায়গাটা যদি পরিষ্কার করার পর একটা ফ্রেশনার দিচ্ছেন বা ধরুন একটা লেবু কেটে রাখছেন, তখন দেখবেন ফ্র্যাগ্রেন্সটা বদলে গেছে, গন্ধটা বদলে গেছে। তার মানে পরিষ্কার করতে হবে, নিজেদের শরীরের ভেতরটাকেও পরিষ্কার করতে হবে, তাহলেই দেখবেন নতুন করে আর কিন্তু নোংরা আসতে পারবে না, বা গন্ধ মানে খারাপ জিনিসটা আসতে পারবে না, বা রোগ হতে পারবে না। এইটাই কিন্তু আয়ুর্বেদ করে, একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয় শরীরকে, যাতে শরীর নিজেকে সুস্থ করে তুলতে পারে। আমাদের তার জন্য মাথায় রাখতে হবে, যে কোনো রোগ, যে কোনো এই যে ব্যথার সমস্যা যেগুলো বলছি, সেগুলোকে ঠিক করতে গেলে নিজেদেরকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে, নিজেদের লাইফস্টাইল। আপনারা প্রত্যেকেই জানেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন, যাতে আপনারা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন, হেলদি খাওয়া দাওয়া এবং হেলদিভাবে জীবনযাপন কিন্তু এখনকার দিনে আমাদের প্রত্যেকের ভীষণ প্রয়োজনীয়। তাছাড়া কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করে থাকেন। তাছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, এখানকার কিন্তু লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং বিভিন্ন আরও অন্যান্য থেরাপি রয়েছে, যা আপনার শারীরিক সুস্থতার কিন্তু একান্তভাবে ভীষণ প্রয়োজনীয়। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি খড়গপুর থেকে চন্দ্রদেব বলছি। হ্যাঁ বলুন। নিজের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা?
বয়স হচ্ছে 35। হুম আমার প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু, মানে সন্ধ্যা হলে দুটো হাঁটু প্রচুর যন্ত্রণা হয়। আচ্ছা, আচ্ছা আপনার বয়স 35, আপনি কাজ কি ধরনের করেন? কাজ বলতে একটু ডেলিভারি কাজ করি। সাইকেল বা বাইক বেশি চালাতে হয়? হ্যাঁ, সাইকেলটা চালাতে হয়। হুম। আচ্ছা, আপনার চেহারা ভারী না পাতলা? না, মিডিয়াম। আচ্ছা, কত বছর ধরে আপনি এই কাজটা করছেন? হয়ে গেল 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, ঠিক আছে? যেমনি আমরা আলোচনা করছি যে একেবারে নড়াচড়া না করলে একটা মানুষ অসুস্থ হতে পারে, তার ব্যথার সমস্যা হতে পারে, তেমন আবার অতিরিক্ত যদি আমার শরীরকে মানে ব্যস্ত রাখি তাহলেও কিন্তু আমাদের শারীরিক সমস্যা হতে পারে। মানে ধরুন, আপনাকে বললাম আপনার হাঁটা চলা একদম হচ্ছে না, আপনি রেগুলার ব্যায়াম করবেন, জিম করবেন। এবার আপনি সারাদিনে 4-5 ঘন্টা জিম করে ফেললেন, এভাবে করেই যাচ্ছেন, একটা টাইমের পরে গিয়ে কিন্তু আপনার সমস্যা দেখা দেবে। দেখবেন অনেক বড় বড় ইন্টারন্যাশনাল বডি বিল্ডার আছে, ওয়েট লিফটার আছে, যাদের দেখবেন শেষ জীবনটা পঙ্গু হয়ে গেছে, হুইল চেয়ারে চলছে। কারণ কি? ওভার ইউজ, যে কোনো অর্গানের মিস ইউজ, মানে কম ইউজ অথবা ওভার ইউজ, যেটাকে আমরা মিস ইউজ বলতে পারি, ঠিক আছে? যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই অর্গান ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? তার জন্যই আমাদের এই যে আপনার যে প্রবলেমটা, অতিরিক্ত সাইকেল চালিয়ে ফেলছেন, সেই অনুযায়ী আপনার শরীর রেস্ট পাচ্ছে না, বা সেই অনুযায়ী আপনার শরীরকে আপনি পুষ্টি দিচ্ছেন না। আপনি হচ্ছে খাবার খাচ্ছেন, আপনার পেট ভরার জন্য আপনি অনেকটা ভাত খাচ্ছেন বা অনেক রুটি খাচ্ছেন, কিন্তু শরীরের এই যে হাড়ের জন্য আমাদের যে দরকার, যেসব মিনারেলস দরকার, যেসব ভিটামিনস দরকার, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি শরীর না পায়, আর একটা আপনি ভাবছেন যে ক্যালসিয়াম খেলেই হয়ে যাবে, না, ক্যালসিয়ামের সাথে আরও কিছু ব্যাপার আছে এরকম। তাই এই পুরো ব্যাপারটা ঠিক করতে হবে এবং শরীরের মাংসপেশির জোর বাড়াতে হবে। তার জন্য আপনার কি করতে হবে? যে প্রোটিন জাতীয় খাদ্য খাবার খেতে হবে। এই সব কিছু করলে দেখা যাবে যে আপনার ব্যথাটা সাইকেল চালালেও বাড়ছে না। বিকেলবেলা এসে যখন রেস্ট নিচ্ছেন তখনই আপনি ব্যথাটা ফিল করছেন, কারণ সকালে কাজ করার পর তখন শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে আর আপনার অনুভূতিটা তখন আপনি বুঝতে পারছেন। এর বিভিন্ন ভালো ভালো ট্রিটমেন্ট আছে আমাদের এনবিপিতে, যেটাকে পার্মানেন্টলি আপনার এই সমস্যাটাকে কিন্তু ঠিক করা যাবে। ফেলে রাখবেন না। যে কোনো ধরনের রোগ অথবা আজকে যেহেতু ব্যথার কথা বলছি, যে কোনো ধরনের ব্যথা, সেটা যদি দেখছেন আপনার মাঝে মাঝে ঘুরে ফিরে আসছে, অবশ্যই আমাদের সাথে একবার কনসাল্ট করে নেবেন। আর যে কোনো সমস্যার সমাধান পেতে কিংবা আপনাদের যে কোনো রকম যাবতীয় জিজ্ঞাসা থাকলে সেগুলো জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন আবারও ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং কলকাতাতে কিন্তু সানডেতে স্পেশাল চেম্বারের ল্যান্সডাউনে থাকছেন ডক্টর বি শর্মা।
এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা কিন্তু স্পেশাল চেম্বার করছেন সানডেতে ল্যান্সডাউন চেম্বারে। আপনারা কিন্তু পেয়ে যেতেই পারেন। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আপনারা ল্যান্সডাউনের চেম্বারে পৌঁছে যেতেই পারেন। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা ভেবে চলেছেন যে আপনারা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। এবং আপনারাও যদি চান যে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। কারণ এখানকার ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সঠিক পরামর্শের মধ্যে দিয়ে চাইছেন যে আপনারা সঠিক লাইফস্টাইল কিংবা সঠিক জীবনশৈলী গড়ে তুলুন। আর ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি বগুড়া থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? মোরেশ হালদার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন আমার আপনি? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা সেটা বলবেন এবং আপনার বয়সটা। ও বয়স বলতে হবে, শারীরিক বলতে হবে? বয়স হচ্ছে 30। আচ্ছা, এবার শারীরিক সমস্যাটা বলবেন। হাতের জয়েন্টে মানে খুব কাজ করলে মানে ওই জায়গাটা একটু টান লাগে। মানে হাতের জয়েন্টে আপনার টান লাগছে কাজ করতে গেলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের কাজ করছেন আপনি? হয়তো রান্নারই কাজ করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি শুনুন। দেখুন, এইটা কি হয় অ্যাকচুয়ালি, আমাদের হাতে যখন অতিরিক্ত কাজ হয়, এই একটু আগে আমি যেটা সাইকেলের কথাটা বলছিলাম, ঠিক আছে, যে যখন আমাদের কাজ করা ভালো, মুভমেন্ট করা ভালো, কিন্তু যখন কখনো যদি আমরা কোনো একটা অতিরিক্ত বা কাজটা বেশি বেশি করতে থাকি, সেখানে আমাদের ব্যথার সৃষ্টি হয়, কারণ সেই আমাদের ক্ষমতার বাইরে গিয়ে আমরা করছি, অথবা আমাদের শরীরকে বেশি খাটাচ্ছি। এই জায়গাটায় যে আপনার যেটা হচ্ছে যে আপনার রান্না করার জন্য যে আপনি খুন্তিটা রাঁধতে বেশি করে নাড়াতে হচ্ছে, আপনার রিস্টের ওপরে কিন্তু চাপ পড়ছে, ঠিক আছে। প্রথম যেটা করবেন, প্রথম হচ্ছে চেষ্টা করবেন হাতে একটা যখন কাজ করার সময় একটা রিস্ট ব্যান্ড পরতে। দোকানে কিনতে পাওয়া যায়, ওষুধের দোকানে খোঁজ নিলে আপনাকে বলে দেবে কোথায় পাবেন, বা ওদের কাছেও থাকে, বা স্পোর্টস গুডসের দোকানেও থাকে, যাতে জায়গাটা টাইট হয়ে থাকে। তাতে কি হবে, আপনার মুভমেন্টটা করতে গেলে শক্তিটা কম লাগবে আপনার, ঠিক আছে, চাপটা কম পড়বে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা, যদি দেখছেন এটা অনেক দিন ধরে হচ্ছে, তাহলে দেখতে হবে একটা এক্সরে করে আপনার রিস্ট জয়েন্টে কোনো রকম ক্ষয় হয়েছে কিনা। ওখানে ছোট ছোট হাড় আছে, সেই হাড়গুলোর মধ্যে কোথাও ক্ষয় হচ্ছে কিনা, বা মাংসপেশিগুলোর কোনো দুর্বল হয়ে গেছে কিনা, বা ওখানে যে হাড়গুলোকে ধরে রাখছে, ঠিক আছে, লিগামেন্টসগুলো, সেখানে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, যেটা আমরা বলি সফট টিস্যু ইনজুরি, ওই সব ধরনের কিছু হচ্ছে কিনা। এইটা দেখার পর এর প্রপার জিনিসটা জানলে তার কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। আর আপনি একটা কাজ করুন, যদি আপনি আগে ডাক্তার না দেখিয়ে থাকেন, তাহলে আমাদের কাছে একবার চলে আসুন। আরেকটা কথা বলবো, যে ব্যান্ডেজ সে বললাম, রিস্ট ব্যান্ডটা বললাম, ওটা পরে কাজ করুন। কাজ তো করতেই হবে, কিন্তু এইটা একটু মেনটেন করুন, আর আমাদের কাছে এসে দেখিয়ে নিন, এর ভালো কিন্তু ট্রিটমেন্ট আছে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। হচ্ছে আমার ওয়াইফের ব্যাপারে একটু বলে আর কি। হ্যাঁ বলুন স্যার, আপনার ওয়াইফের নামটা বলবেন এবং কি শারীরিক সমস্যা হ্যাঁ, সেটা ওর জানাবেন। নাম হচ্ছে সীমা চক্রবর্তী, বয়স 55। আচ্ছা বলুন, এবার কি শারীরিক সমস্যা ম্যাডামের? আচ্ছা, একদিন হঠাৎ কাজ করতে করতে না হাতটা অবশ হয়ে যায়, মানে কবজিটা। আচ্ছা। আর মুখটা একটু বেঁকে যায়। মুখটা বেঁকে যায়? হ্যাঁ, মুখটা বেঁকে গেছিল আর কি। মানে ওনার কি কোনো সময় স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, মানে মুখটা যে বেঁকে গেছে, কোনো রকম কি স্ট্রোক জাতীয় কিছু, ব্রেন স্ট্রোক বা ওইসব কিছু, সেরিব্রাল অ্যাটাক যেটা বলে, ওইসব? ও থাইরয়েড আছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, থাইরয়েড আছে। চেহারা কেমন ওনার, মোটা না পাতলা? আমার ওই অ্যালার্জি দেখেছি, ঠিক হয়ে গেছে আর কি। আবার যদি ভবিষ্যতে কিছু হয়, ওই জন্য ট্রিটমেন্ট করার জন্য। না না, আমি কি বলছি, ওনার চেহারা ভারী না পাতলা? না, ওর বয়সটা বেশি নয়, 46 রেখে দিয়ে। বয়স নয়, চেহারা। মোটা না পাতলা উনি? হ্যাঁ, উনি কি মোটা চেহারার না পাতলা চেহারার? না, পাতলা চেহারা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ওনার এটা যে প্রবলেমটা একবার হয়েছে, কেন হয়েছে এটা জানতে হবে, ঠিক আছে। আবার যদি হয় যে এই ভয়টা পাচ্ছেন,
যদি সেটা ঠিক করে আপনি জানতে চান বা তার প্রপার ট্রিটমেন্ট করতে চান, হেল্পলাইন নাম্বারে কল করুন, ঠিক আছে, করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। ওনাকে পেশেন্টকে নিয়ে আসবেন, পেশেন্টকে দেখে ওনার সাথে কথা বলে কি হয়েছে সব কিছু করে তারপরে আমরা কিন্তু চিকিৎসাটা স্টার্ট করতে পারবো, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। স্যার, এই ব্যথাজনিত সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমরা যেটা ব্যথার কথা বলছি, বিভিন্ন ধরনের ব্যথা শরীরের মধ্যে হয়, তার বিভিন্ন কারণ থাকে। ব্যথাগুলো হচ্ছে সিমটম, লক্ষণ। সেই লক্ষণের পেছনে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ থাকে, যার জন্য ওই লক্ষণটা আমরা দেখতে পাই বা ফেস করি সেই ব্যথাটা, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের আছে, যেটা বলছিলাম মাথার আছে, ওই শোল্ডার জয়েন্টে, রিস্ট জয়েন্টে এরকম আমরা পেলাম। হ্যাঁ, হাঁটুর কথাও একজন বললো, কোমরে কথা বললো, তারপরে ধরুন অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। তো বিভিন্ন ধরনের কিন্তু ব্যথা আছে। অনেক সময় আবার জয়েন্টে না হয় মাংসপেশির মধ্যেও ব্যথা হয়, ঠিক আছে, তারও আলাদা আলাদা কারণ থাকে। সবগুলোর কিন্তু ট্রিটমেন্ট আপনি পাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের এখানে শুধু ঔষধের ওপর ডিপেন্ড নয়, যদি ক্রিটিক্যাল থাকে বেশি রোগটা, দেখা যাচ্ছে যে অনেক বেশি দিন ধরে ভুগছে বা ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হয়েছে, তার জন্য কিন্তু আছে পঞ্চকর্মা থেরাপি, যেটার মাধ্যমে অনেক মানে কঠিন থেকে কঠিন সিচুয়েশন বা সমস্যা কিন্তু আমরা সমাধান হতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের রোগীরা সারছে। তো তার ট্রিটমেন্টেরও কিন্তু ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমার নাম অলোক দত্ত, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বর্ধমান থেকে অলোক বাবু, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা? আমি যদি কোনো কারণে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলাম, তারপরে আবার উঠতে গেলেই মাথাটা ঠিক ঘোরে, মানে সবসময় ঠিক এরকম। আচ্ছা, আপনার প্রেশার কি কেমন থাকে? প্রেশার নরমাল, এমনি অন্য যেরকম টেস্ট গুলো করেছিলাম আমি সেগুলো নরমাল। আচ্ছা, ঘাড়ের কোনো এক্সরে করেছিলেন? হ্যাঁ, আগে একটি করেছিল, সবই নরমাল বেরিয়েছে। না, ঘাড়ের এক্সরে এক্সরে হাড়ের এরকম তো কোনো হাড়ের এক্সরে করা হয়নি। আপনি কি ধরনের কাজকর্ম করেন? হ্যাঁ, একবার বলুন। কি ধরনের কাজকর্ম করেন আপনি? আমি এখন সাধারণত একটি অফিসম্যান এবং অফিসে কম্পিউটারে কাজকর্ম করি। কম্পিউটারের কাজ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, অনেক সময় কি হয়, দুর্বলতার থেকেও কিন্তু মাথা ঘুরিয়ে ওঠে হঠাৎ করে উঠলে, এটা একটা কারণ। আবার অনেক সময় আপনি ধরুন অনেকক্ষণ বসে বসে একভাবে কাজ করছেন, এই যে কম্পিউটারের কাজের একটা বড় কিন্তু রোগ হচ্ছে কোমরে ব্যথা আর ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডিলোসিস আর লাম্বার স্পন্ডিলোসিস যেগুলো আমরা বলি, ঠিক আছে। এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ঘাড় নামানোর থেকে হঠাৎ উঠছি, বা কোনো না কোনো সময় হঠাৎ করে দেখা যায় যে মাথাটা চক্কর মেরে উঠলো। এগুলো কিন্তু নজর রাখতে হবে। দেখুন না, মাথাটা যে চক্কর দিল আপনার বসা থেকে ওঠার সময়, এটা আমরা খুঁজে বার করতে পারবো যে কি কারণে হয়েছে। সেটা স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে, না কি আপনার দুর্বলতার থেকে হচ্ছে, না অন্য কোনো কারণ আছে ভেতরে। তো একবার আপনি আসুন আমাদের কাছে, আর যে রিপোর্টগুলো করে নিয়েছেন সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন, তাহলে আরও বেশি সুবিধা হবে। এই করে আসুন, আপনারা আসলে আমাদের এখানে বিভিন্ন ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে আমরা সুস্থ করে তুলতে পারবো। যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। যদি সত্যি সত্যি চান নিজেকে এবং নিজের প্রিয়জনকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ক্লিনিকের সাথে সাথে। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু চাইছেন আপনি এবং আপনার প্রিয়জন সত্যি সত্যি সুস্থ থাকুন এবং সুস্থ হয়ে উঠুন, যাতে আগামী দিনটা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।